বিজ্ঞানী স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের শেষে নিউটনের সম্পর্কে একটি সংক্ষিপ্ত জীবনী যুক্ত করেছিলেন, যাতে নিউটনের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু সমালোচনা প্রকাশিত হয়েছিল। নিউটনের যখন প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্সা গ্রন্থটি প্রকাশিত হয়, তারপরে নিউটনের জনপ্রিয়তা প্রচুর হারে বেড়ে যায় এবং ফলে রয়্যাল সোসাইটির সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হন এবং প্রথম বিজ্ঞানী হিসাবে নাইট উপাধি লাভ করেন। এর পরপরই নিউটনের সাথে দুজন জ্যোতির্বিজ্ঞানী, যারা তার প্রিন্সিপিয়া বইটি লেখার সময় তথ্য দিয়ে সাহায্য করেছিল, তাদের সাথে সংঘর্ষ বাধে। এরা হলেন রয়েল এবং ফ্লামস্টিড। সংঘর্ষের কারণ ছিল নিউটন তাদের কাছ থেকে এমন কিছু তথ্য জানতে চেয়েছিলেন যেগুলি তারা দিতে অস্বীকৃত হয়েছিল। নিউটন ব্যক্তিগত সমালোচনা সহ্য করতে পারতেন না। তিনি নিজেকে রয়্যাল সোসাইটির পরিচালনার পদে যখন যোগ হলেন, তখন তিনি ফ্লামস্টিডের কাছ থেকে ওই তথ্যগুলো প্রকাশের জন্য দাবি দাওয়া করেন, কিন্তু ফ্লামস্টিড এই তথ্যগুলো প্রকাশ করতে দেননি। এই ধারাবাহিকতায় তিনি ফ্লামস্টিডের গবেষণাকর্ম তার কাছ থেকে কেড়ে নিয়ে এডমন্ড হ্যালির নামে প্রকাশের ব্যবস্থা করেন। অথচ হ্যালি ছিলেন ফ্লামস্টিডের আজীবন শত্রু। সুবিচারের আশায় ফ্লামস্টিড আদালতের আশ্রয় নেন এবং বিচারের পর তার কাছ থেকে চুরি করে নেওয়া গবেষণাকর্ম প্রকাশের ওপর বন্টনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রতিশোধ নেওয়ার জন্য নিউটন তার লেখার যে প্রিন্সিপিয়া গ্রন্থের পরবর্তী সংস্কার সমূহ থেকে ফ্লামস্টিডের নাম কেটে বাদ দিয়ে দেন। নিউটনের সাথে আরেকটি বড় ধরনের বিরোধ ছিল জার্মান দার্শনিক এবং গণিতজ্ঞ গটফ্রিড লাইবনিজের সঙ্গে। লাইবনিজ এবং নিউটন সম্পূর্ণ স্বাধীনভাবে প্রায় একই সময় বিজ্ঞানের একটি নতুন শাখার উন্নয়ন ঘটান, যা ক্যালকুলাস নামে পরিচিত। তখনকার সময় বিজ্ঞানীদের মধ্যে কে কিছু আবিষ্কার করেছিল সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আজকের মতো ছাপার অক্ষরে প্রকাশিত গবেষণাকেই মূল স্বীকৃতি দেওয়া হতো না, বরং নির্ভরযোগ্য সাক্ষীদের সামনে নিজস্ব গবেষণা প্রকাশ করাও বৈধ হিসেবে প্রমাণিত হতো। ফলে গোপন চিঠিপত্রের মাধ্যমে অনেকেই বিভিন্ন গবেষণাপত্র প্রকাশ করত। তাছাড়া যে ব্যক্তি কোনো নতুন ধারণা উপস্থাপন করতেন, তার কাজ বেশি সম্মান পেত, আর যে ব্যক্তি একই আবিষ্কার করতেন তাকে অনেক সময় প্রতারণা এবং সন্দেহের মুখে পড়তে হতো। এজন্য নিউটন এবং লাইবনিজ দুজনেই নিজেদের ক্যালকুলাসের প্রকৃত আবিষ্কারক হিসেবে প্রমাণ করতে মরিয়াছিলেন, যার ফলে এই দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেয়। তো কে আগে ক্যালকুলাস আবিষ্কার করেছিল সেটি বলার আগে ১৬ এবং ১৭ শতকে ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লব সম্পর্কে জানা যাক। ১৬ এবং ১৭ শতক ইউরোপের বিজ্ঞান বিপ্লব ছিল বৈজ্ঞানিক এবং জ্ঞানের ক্ষেত্রে একটি নাটকীয় পরিবর্তন, যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। এটি মূলত গণিত, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান ও রসায়নের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। তার আগে ইউরোপ তখন মধ্যযুগের অন্ধকারে ডুবেছিল। চারিদিকে শুধু বিশ্বাস আর কুসংস্কারের রাজত্ব। মানুষ ভাবত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র আর সূর্য চাঁদ চারপাশে ঘোরে। কিন্তু কয়েকজন সাহসী মানুষ ঠিক করলেন তারা সত্যটি খুঁজে বের করবেন। একদিন নিকোলাস কোপারনিকাস নামে একজন বিজ্ঞানী বলেন, আসলে পৃথিবী নয়, সূর্যই কেন্দ্র, আর পৃথিবী সহ সব গ্রহ সেটি চারপাশে ঘোরে। সবাই তো অবাক, কেউ কেউ তো রেগে গেল, এ কেমন কথা, এতদিন যা জানতাম সব ভুল। কিন্তু কোপারনিকাস ছিলেন আত্মবিশ্বাসী, কারণ তিনি গণিতের সাহায্যে এই কথাটি প্রমাণ করতে পেরেছিলেন। তারপর এলেন জোহানসেন কেপলার। তিনি আরও গভীরে গবেষণা করলেন এবং দেখলেন গ্রহগুলো ঠিক বৃত্তাকার পথে নয়, বরং উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি পথে ঘোরে। বিজ্ঞান এভাবে এগিয়ে চলল। কিন্তু আসল বিপ্লব শুরু হলো এক ব্যক্তি যখন আকাশের দিকে তাকালেন টেলিস্কোপ দিয়ে। তার নাম গ্যালিলিও গ্যালিলাই। তিনি দেখলেন চাঁদের পৃষ্ঠ মসৃণ নয়, সেখানে পাহাড় উপত্যকা রয়েছে, বিভিন্ন গর্তও রয়েছে। বৃহস্পতির চারপাশে চাঁদের মতো উপগ্রহ ঘুরছে, মানে সবকিছুই পৃথিবীকে ঘিরে নয়। তিনি আনন্দে চিৎকার করে বললেন, প্রকৃতি আসলে কল্পনার চেয়েও বিস্ময়কর। কিন্তু তার কথা অনেকের পছন্দ হলো না। তাকে কারাগারে পাঠানো হলো। এবার বলা যাক নিউটনের সম্পর্কে, নিউটনের জীবনী সম্পর্কে বলা যাক। আইজাক নিউটন ছিলেন শারীরিকভাবে দুর্বল এবং অসুস্থ। তার মা বলতো তাকে নাকি ছোটবেলায় একটি মগের ভিতরে ঢুকিয়ে রাখা যেত, তিনি এতটাই ছোট ছিলেন।